Friday Fever at 10 p.m. আজ বাঙালি রান্নাঘরে আমি প্রীতি কথা বলছি। শুরু হচ্ছে ফ্রাইডে ফিভার অ্যাট 10 p.m. আজ শুনবেন শাশ্বত সরকারের থ্রিলার গল্প রহস্যজনক নিখোঁজ। শাশ্বত সরকারের জন্ম 1967 সালের 30শে জুলাই। কলকাতা শহরেই তাঁর বড় হয়ে ওঠা। স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কর্মজীবনের শুরু শিক্ষা দপ্তরে, এখন রাজ্য সরকারের অর্থ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক। মূলত ফেসবুকের বিভিন্ন সাহিত্য গ্রুপে লেখালেখি। রায়বাড়ি, নাম তার রুমেলা, গিরগিটি, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে, গসিপ, রূপসী প্রভৃতি ছোট গল্প বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে সম্মানিতও হয়েছেন। এছাড়া ছবি আঁকা এবং গানে লেখকের স্বচ্ছন্দ বিচরণ। একাধিকবার তার আঁকা ছবি একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শিতও হয়েছে। শুরু হচ্ছে আজকের থ্রিলার গল্প রহস্যজনক নিখোঁজ। ইন্দিরা সকালে চায়ের জলটা চাপিয়ে দিয়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। হালকা নরম রোদ এসে পড়েছে বারান্দায় সাজানো অমলেন্দুর ফুল গাছগুলোর ওপর। বেকেনভেলিয়া গাছের লম্বা ঝাঁকড়া ফুলের ডালগুলো দোতলার বারান্দা থেকে ঝুলে দোল খাচ্ছে, কি সুন্দর। ভোরে হেমন্তের ঠান্ডা বাতাস ইন্দিরার মনে দারুণ একটা ভালো লাগার আবেশ এনে দিয়েছে। মনটা সত্যি আজ খুব খুশি খুশি লাগছে। হবে নাই বা কেন, গত 3 দিন ধরে যা অকাল বর্ষণ শুরু হয়েছিল। আবহাওয়া অফিস বলে এক, আর আকাশ ভেলকি দেখায় আর এক। বলেছিল আগামী কয়েকদিন বেশ ঝলমলে রোদ থাকবে, কিন্তু কোথায় কি, বলা নেই কওয়া নেই। নিম্নচাপের আচমকা হামলা শুরু হয়ে গেল। কাপড় চোপড় শুকোয় না, বাইরের কাজে বেরোনো যায় না। মনটাও কেমন অবসাদগ্রস্ত হয়েছিল। বারান্দায় দাঁড়িয়ে তাই শরীরটাকে একটু জড়িয়ে নিল ইন্দিরা। অনেক পাখি এসে ভিড় করেছে সামনের কৃষ্ণচূড়া গাছটায়। কিচির মিচির শব্দে মুখর হয়ে রয়েছে চারদিক। কিন্তু অমলেন্দু গেল কোথায়? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তারা দেখা নেই যে। কোথায় বেরোলো ওই 7 সকালে মানুষটা? একমাত্র ছেলে অর্ক বিদেশে যাওয়ার পর থেকে মর্নিং ওয়াকেও তো আর বেরোয় না। অমন হাসি খুশি ফুর্তিবাজ মানুষটা দিনকে দিন কেমন যেন মুষড়ে পড়েছে। চুপচাপ বসে থাকে আপন মনে। কিছু জিজ্ঞেস করলে তবেই উত্তরটুকু দেয়। আগে তো মাঝে মধ্যে রং তুলি নিয়ে ছবি আঁকতে বসে যেত। এখন যেন কোনো কাজে আর উৎসাহ পায় না। মানসিক অবসাদে ধরল না তো? ইন্দিরার চিন্তা শুরু হলো। বয়স যে হয়েছে সেটা তো মানতেই হবে, তাই না? কেন হঠাৎ আজ না বলে বেরিয়ে গেল ভোর হতে না হতে? ইন্দিরার অভিমান হলো। এত কিসের তাড়া ছিল? একবার ডাকা যেত না? বাধা তো দেয়নি ইন্দিরা তার কোনো কাজে কোনো দিন। তার মর্জি মতোই তো সে জীবনটা কাটিয়ে গেল চিরকাল। ড্রাইভার ধনীরাম উপরে উঠে এলো। ওর হাতে বাজারের থলি। এক্ষুনি বলবে হয়তো,
ও মাইজি, কি সবজি আনবো আজ? দাঁড়াও একটু ধনীরাম, ফ্রিজটা খুলে দেখি আগে কি আছে না আছে। দুজন তো লোক আমরা, আর তোমরা যে কজন আছো। অর্কটাও নেই। কার জন্য ভালো মন্দ রান্না হবে বলো তো? সব সবজি তো ঘরে পচছে। ধনীরাম দুমকার লোক, বেশি কথা বলে না, গম্ভীর স্বভাবের বরাবর। তবে মানুষটা ঠান্ডা এবং সৎ। প্রায় 20 বছর এই বাড়িতে ড্রাইভারি করছে সে। প্রভুভক্তও বটে, তবে ওর চোখটা কেমন পাথরের মতো, স্থির দৃষ্টি, কথা কম, কাজ বেশি। ইন্দিরার কথায় মাথা নেড়ে সায় দেয় ধনীরাম। রান্নার লোক থাকলেও পছন্দের রান্না বান্না চা নিজে করতেই ভালোবাসে ইন্দিরা। চায়ের জলটা নামিয়ে ফ্রিজ থেকে দুধটা বার করলো। বাজারের হিসেবপত্র কোনোদিনই তো অমলেন্দুকে সামলাতে হয়নি এ যাবৎকাল। চিরটা কাল মাইনে পেয়েই ইন্দিরার হাতে গুঁজে দিয়ে হাঁপ ছেড়ে যেন বেঁচেছে। মানে ঘর গৃহস্থালী সংসার আমি ডানা মেলে উড়ি। খুঁটিনাটি হিসেব, কাজের লোকের মাইনে কোনো কিছুতেই কোনো কালে বিন্দু মাত্র আগ্রহ ছিল না অমলেন্দুর। এমনকি পেনশনের পিপিওর পেপার, ব্যাংকের চেক বই, পাস বইটা পর্যন্ত ইন্দিরার কাছেই গচ্ছিত রেখে পরমানন্দে নিশ্চিন্তে জীবনের এতগুলো বছর তো দিব্যি কাটিয়ে দিয়েছে। কিন্তু কয়েকদিন আগে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। অমলেন্দু বাড়ির ছাদে নাকি একটা শকুন বসতে দেখেছে। তারপর থেকেই মনটা কেমন খুঁত খুঁত করছিল অমলেন্দুর। ইন্দিরাকে বলেছিল, বাড়িতে শকুন বসা ভালো নয় জানো। ছোটবেলা পিসিমা বলতেন শকুন অশনি সংকেত বয়ে নিয়ে আসে। এরকমই শকুন বসেছিল সেদিন আমাদের পায়রাডাঙ্গা বাড়ির ছাদে। পিসিমা সকালে ছাদে গিয়েছিলেন বড়ি শুকোতে দিতে। তখনই চোখে পড়ে বিশাল একটা শকুন চিলেকোঠার ছাদে বসে রয়েছে। ভয় পেয়ে দৌড়ে নেমে এসেছিলেন পিসিমা। সেদিন পিসেমশাই গিয়েছিলেন পশ্চিমের কোনো এক জঙ্গলে পাখি শিকারে। পাখি শিকারের নেশা ছিল ওনার। রাত পর্যন্ত ফিরলেন না দেখে অনেক খোঁজ খবর করা হলো, কিন্তু তিনি আর ফেরেননি। দুদিন বাদে লাশ পাওয়া গিয়েছিল নদীর ধারে। সকালে বলে সাপে কেটেছিল, অপঘাতে মৃত্যু। তারপর থেকেই পিসিমা মনটা খুঁতখুত করত। সবসময় বলতেন বাড়িতে শকুন বসা ভালো নয়, অপঘাতে কারো মৃত্যু হতে পারে। সাবধান করতেন সবাইকে। শেষ বয়সে পাগলই হয়ে গেলেন। অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল ইন্দিরা। বালাই ষাট শকুন বসতে যাবে কোন দুঃখে? না রে বাবা, ও তুমি বড় বাজ পাখি দেখেছো হয়তো, কিংবা চিল হবে মনে করেছো শকুন। আসলে মনের ভুল। এরকম ভুল তো হয় অনেক সময়, সবার হয়। এ নিয়ে এত চিন্তার কি আছে? তুমি নিজের ভয়টা সবার মধ্যে ছড়িয়ে দাও। এটা খুব বাজে স্বভাব। যদিও ইন্দিরার মনেও একটা কিন্তু কিন্তু হচ্ছিল না তা নয়, তবু অমলেন্দুর এক কথা, না না, আমি ঠিক দেখেছি। খুব বড়, খুব ভয়ঙ্কর একটা শকুন। বাড়িতে শকুন বসা ভালো নয়। আবার সে এক কথা। তবে অমলেন্দুর কথা শুনে ইন্দিরা অবাক হয়।
ভয়ে গাটা কেমন ছমছম করে উঠল। সত্যি কোনো খারাপ কিছু ঘটবে না তো? হাসি খুশি মানুষটা যেন কেমন বদলে গেল। মুখে সর্বক্ষণ একটা দুশ্চিন্তা লেপ্টে নিয়ে বাড়ির বারান্দায় ওই বেতের চেয়ারটায় সারাটা দিন বসে থাকে অমলেন্দু। বাইরে রাস্তার দিকে চেয়ে থাকে আর ইউক্যালিপটাস গাছের ফাঁক দিয়ে শন শন করে বাতাসের শব্দ শুনে কান খাড়া করে। ইন্দিরা বলে, এ কি গো, ঠান্ডা লেগে যাবে যে। এই হাওয়াটা মোটেও ভালো নয়। তার উপর কদিন কাশির দমকটাও তোমার বেড়েছে। একটা জ্বর জারি না বাঁধিয়ে শান্তি নেই দেখছি তোমার। ইন্দিরা গায়ে একটা চাদর জড়িয়ে দেয়। অমলেন্দু উদাস হয়ে বিড়বিড় করে বলে, না মানে, সে যদি আবার ফিরে আসে, তাই বসে আছি। 30 বছর পার হয়ে গেল। কি যে অসংলগ্ন কথা বলে চলেছে কদিন হলো। কার আসার কথা বলছে অমলেন্দু? সেদিন বিকেলে ইন্দিরার দাদা এলো, পেশায় ডাক্তার। ইন্দিরাই ফোনে খবর দিয়ে বলে, দাদা, তুমি একটু চেম্বার ফেরো, তোকে দেখে যেও তো। আমি একা, ওর রকম সম খুব ভালো ঠেকছে না আমার। কথা মতো ইন্দিরার দাদা হাজির হলো। অমলেন্দু তখন আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে একা ঘরে শুয়েছিল। ঘরের আলোটা পর্যন্ত জ্বালেনি। ইন্দিরাই ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দিল। এসো দাদা, এই চেয়ারটা বসো। দাদা ঢুকে জিজ্ঞেস করলো, কি গো অমল, কেমন আছো এখন? তোমার তাস খেলা কেমন চলছে? ছবি টবি কিছু আঁকছো না? তা তোমার সেই বন্ধুর সাথে ফোনে কথা হয়? কোন বন্ধু? তোমার সেই আর্টিস্ট বন্ধু। বিমল? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ, কথা তো হয়। বিমল আসে রোজ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কে পাঠালে আপনাকে? আপনি বিমলকে চিনলেন কি করে? তারপর কানের কাছে মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলল, আচ্ছা, বাড়ির ছাদে শকুন বসা কি ভালো? কতবার ছাদে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু কিছুতেই সে যাবার নাম করে না। একেবারে গেঁড়ে বসে আছে। কথা শুনে ইন্দিরার বুকটা ভয়ে ছ্যাঁত করে ওঠে। দাদা ইন্দিরার মুখের দিকে তাকায়। কি হবে দাদা? দাদার মুখে গভীর চিন্তার ছাপ। চিন্তা করিস না ইন্দু, মনের উপর কোনো কারণে ভীষণ চাপ পড়েছে। মনে হয় কোনো পুরনো ঘটনার যোগ আছে। বিমল সত্যি আসে রোজ? সব উল্টো পাল্টা বলছে দাদা। বিমল তো এখানেই নেই এখন। কোথায় সে? লোনাভালায় মেয়ের কাছে থাকে। তা বছর 5 হবে। বেঁচে আছে? দাদার প্রশ্ন শুনে ভয়ে হাত পা যেন ঠান্ডা হয়ে এলো ইন্দিরার। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, কেন দাদা, এ কথা জিজ্ঞেস করছো কেন? দাদা একটু চিন্তা করে বললেন, না, ও কিছু না। হ্যালুসিনেশনে ভুগছে মনে হচ্ছে। মনের মধ্যে ওর ভীষণ হতাশা, দ্বন্দ্ব কাজ করছে। কিন্তু কারণ কি? সবার মাঝে থেকেও একা মনে করছে নিজেকে। এরকম তো হওয়ার কথা নয় দাদা। ওর কুতুকে ভীষণ ভালোবাসে, নিয়ম করে রোজ ফোন করে বিদেশ থেকে। আমিও তো যথেষ্ট যত্ন নিই, সর্বক্ষণ ওর খেয়াল রাখি, তবু কেন? ইন্দিরা এবার কাঁদতে আরম্ভ করলো। এতদিন সংসার করে শেষে এই দিন দেখতে হচ্ছে দাদা। আমি এখন কি করবো বলো তো? ওর কোথাও কাছে নেই। আমি দেখছি
আমার এক বন্ধু আছে মানসিক রোগ বিশেষজ্ঞ, ডক্টর সন্দীপ খাস্তগির, মনে আছে তোর? ইন্দিরা হেসে বলল, মনে নেই আবার? তোমার সেই ব্রিলিয়েন্ট বন্ধুটি তো, খুব মনে আছে। তা এখন কোথায় আছে সে? বিদেশে ছিল বহুদিন, এখন দেশে ফিরেছে। তুমি একবার যোগাযোগ করো না দাদা। করছি, তবে হ্যাঁ, ওর এই অবস্থায় ওকে বেশি ঘাঁটাস না, নিজের মতো থাকতে দে। যদি উল্টোপাল্টা কিছু করে বসে নজর রাখিস একটু। আমি দুটো ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, ধনীরামকে দিয়ে আনিয়ে নিস, একটু ঘুমোবে ওষুধটা খেলে। আর হ্যাঁ, অর্ক কেমন আছে রে? কবে ফিরছে দেশে? দাদা চলে গেলেন। ইন্দিরার বুকে যেন কাঁটাটা বিঁধেই রইল। ধনীরাম বাজার থেকে ওষুধ এনে দিল। ওর মুখটা যেন কেমন পাথরের মতো কঠিন হয়ে গেছে। চোখের দৃষ্টিটা কদিন হলো আরও স্থির হয়ে এসেছে। ওর কাছে গেলেই কেমন বরফের ঠান্ডা বাতাস গায়ে লাগে যেন। একটা অদ্ভুত ব্যাপার ঘটল সেদিন রাতে। অমলেন্দু পাশের ঘরে শুয়েছিল। ইন্দিরা রাতে খাওয়ার পর এক গ্লাস জল নিয়ে গেল অমলেন্দুকে ওষুধ খাওয়াতে। তখনও আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে অমলেন্দু। ইন্দিরা ডাকল, কি গো, ওঠো, ওষুধটা একটু খেয়ে নাও লক্ষ্মীটি। মানুষটার কোনো সাড়া শব্দ নেই। কি হলো কি তোমার? রাতে খেলে না পর্যন্ত এখনো কি ঘুমাচ্ছ? অমলেন্দু ওঠে না, নিঃসাড়ে ঘুমিয়ে আছে। ইন্দিরার মনে চিন্তার সাথে সাথে ভয়ে ঢুকে গেল এবার। চাদরটা ঝট করে সরাতেই সে চমকে উঠল। হাত থেকে জলের গ্লাসটা মেঝে পড়ে গেল। এ কি, অমলেন্দু কোথায়? একটা কোল বালিশ আর কতকগুলো ছোট বালিশ দিয়ে এমনভাবে ঢাকা ছিল, মনে হচ্ছিল কেউ শুয়ে আছে। ইন্দিরা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। কি সব হচ্ছে বাড়িতে? অমলেন্দু কোথায় গেল তবে? এমন করে চাদর দিয়ে বালিশ ঢেকে গেছে কে? অমলেন্দু নিজেই কি, নাকি ধনীরাম? ওকে তো কদিন ধরেই কেমন অন্যরকম লাগছে ইন্দিরার। বাড়িতে অমলেন্দুর এরকম শরীর খারাপ, কিন্তু ধনীরাম এতদিনের লোক হওয়া সত্ত্বেও একটা প্রশ্ন পর্যন্ত করে না। যন্ত্রের মতো সমস্ত কাজ মুখ বুজে করে যায় শুধু। তবে অমলেন্দু গেল কোথায়? তন্ন তন্ন করে বাড়ির সব ঘর খুঁজে দেখল ইন্দিরা। তারপর ডাক দিল, ধনীরাম, ধনীরাম, কোথায় গেলে? কোনো উত্তর এলো না। নিচে বাগানের আউট হাউসে ধনীরাম শোয়। রাতে প্রচুর মদ খায়, হয়তো তাই রাত বাড়লে আর তার কোনো হুঁশ থাকে না। ইন্দিরা বারান্দায় এসে দাঁড়ালো। অমলেন্দু কি এত রাতে বাইরে গেল? সে তো অসুস্থ। লক্ষ্য করল যে ধনীরামের ঘরে তখনও আলো জ্বলে আছে। ঘরে ফিরে এলো ইন্দিরা। ক্লান্ত হয়ে কখন দুচোখ বুজে এলো ঘুমে। আর কোনো চিন্তা ভয় কিছুই আসছে না তার, শুধু দুচোখ ভরে ঘুম আসছে। রাত আরো গভীর হলো। নিস্তব্ধ বাড়িটায় যেন কেউ কোথাও নেই। কিছু খুটখাট একটা আওয়াজ ভেসে আসছে কোথা থেকে। ইন্দিরা
চোখ মেলে দেখলো সে বিছানায় শুয়ে আছে। ঘরের ডিম লাইটটা জ্বলছে না, ঘুটঘুটে অন্ধকার চারপাশ। ইন্দিরা বুঝতে পারল পাশে অমলেন্দু নেই। প্রচণ্ড ঘামে শরীর ভিজে চপচপ করছে। রাতের দিকে এই সময়টা হিম পড়ে, অন্যদিন বেশ ঠান্ডা লাগে, অথচ আজ তার এত ঘাম হলো কি করে? শব্দটা মনে হলো রান্নাঘরের দিক থেকে আসছে। অন্ধকারে ভয়ে ভয়ে এক পা করে ইন্দিরা রান্নাঘরের দরজার কাছে পৌঁছল। না, শব্দটা তো আর আসছে না, থেমে গেছে একদম। রান্নাঘরের ভেতর হাতড়ে কোনো মতে দেশলাইটা বার করে জ্বালাতেই সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। এ কি করে সম্ভব? সকালের চায়ের জলটা নামানো আছে, পাশে দুধের প্যাকেটটা পড়ে আছে এখনো। তবে কি মনের ভুলে সকালে চাটা না বানিয়েই কি সে বেরিয়ে এসেছিল? ইন্দিরা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। এ কি করে সম্ভব হলো? দাদা এলো যখন চা বানিয়ে দিল তো সে। গোটা বাড়ির আলোই বা কে নেভালো? ইন্দিরার মনে হলো এ নিশ্চয়ই ধনীরামের কাজ। বেটা ভেগ ধরে ঢুকেছে এই বাড়িতে। আসলে ভেতরে আস্ত শয়তান একটা। ও নিশ্চয়ই জানে অমলেন্দু কোথায় গেছে। ইন্দিরার হঠাৎ মনে হলো ওই ধনীরামই অমলেন্দুকে কোথাও গুম করে দিল না তো? চিন্তাটা সাপের মতো ঘুরে বেড়াচ্ছে অলি গলি দিয়ে, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না কিছুতেই। হ্যালো হ্যালো, না, ফোনটা লাগছে না কিছুতেই। ইন্দিরার হাতটা থরথর করে কাঁপছে। অন্ধকারে ঠিকঠাক ডায়াল করছে তো সে? ওপাশে রিং হচ্ছে। হ্যাঁ, কেউ ধরলো মনে হচ্ছে। একটা পুরুষ কণ্ঠ, ঘুম জড়ানো চোখে কেউ ফোনটা ধরেছে। ইন্দিরা কাঁপা গলায় বলল, হ্যালো, কে অর্ক? না, অর্ক নয়, অন্য কোনো লোক। ওদিকের লোকটা ভীষণ চটে গেছে। ঘুমের সময় কি মস্করা হচ্ছে? তিলে কাঁচা ঘুমটা ভাঙিয়ে ওনাম এখানে কেউ থাকে না। বলেই ফোনটা কেটে দিলেন। ইন্দিরা বুঝতে পারল রং নাম্বার ডায়াল করা হয়ে গেছে। ইন্দিরা আবার ডায়াল করল। হ্যালো, কে অর্ক? এবার বিরক্তি চরম সীমায় পৌঁছল। ওহো, আবার আপনি? আচ্ছা বলুন তো, আমার পিছনে লেগেছেন কেন? কি ভেবেছেন কি? যত সব আলফাল পাবলিক। বলেই ফোনটা মনে হয় আবার কেটে দিতে যাচ্ছিলেন। ইন্দিরা অনুনয় করে বলল, প্লিজ ফোনটা কাটবেন না, আমার খুব বিপদ। তো আমি এত রাত্রে কি করতে পারি বলুন? আমি বাড়িতে একা, মনে হচ্ছে কেউ আমাকে খুন করতে চাইছে। কি বলছেন কি? সত্যি বলছি, আমার ঠিকানাটা দয়া করে একটু নোট করে নেবেন। আমার বাড়ির ইলেকট্রিক কানেকশন কেউ কেটে দিয়ে গেছে। নিচের তলায় কারা যেন কথা বলছে। আমার হাতে সময় বেশি নেই। কেউ মনে হচ্ছে নিশ্চয়ই আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। কি আরে বলছেন কি? ওদিকের কণ্ঠস্বরে উদ্বেগের চিহ্ন স্পষ্ট। লোকটা একটু নরম হলো।
কি করতে পারি বলুন আপনার জন্য? আমি তো আপনাকে চিনি না। ইন্দিরার কথা বলতেই কষ্ট হচ্ছিল। চেনা জানার দরকার নেই দাদা, শুধু দয়া করে আমার ছেলের নাম্বারটা দিচ্ছি, যদি একটু খবর দিয়ে দেন। আমি চেষ্টা করেও পাচ্ছি না ওকে। ওর নাম অর্ক, আমেরিকা থেকে কালই দিল্লি এসেছে। কথাগুলো বলতে বলতে ইন্দিরা হাঁপাচ্ছিল। নম্বরটা বলার পরপরই ফোনটা সত্যিই কেটে গেল। এবার ইন্দিরা চিন্তা করতে থাকে, অর্ককে জানাতে হবে যে ওর বাবাকে কদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা নিরুদ্দেশ। পুলিশেও একটা খবর দেওয়া খুব দরকার, একটা মিসিং ডায়েরি অন্তত করতেই হবে। দাদাকে ফোন করলে কেমন হয়? ইন্দিরা ফোনটা হাতে নিতেই মোবাইলটা সুইচড অফ হয়ে গেল। সর্বনাশ, চার্জ শেষ। ইন্দিরার শরীরটা খুব খারাপ করতে লাগলো। বিছানায় এসে শুয়ে পড়ল। আবার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। অমলেন্দুর কথা ভেবে কান্না পাচ্ছে। কি যে হয়ে গেল সব, ইন্দিরা কিছুতেই তার হিসেব মেলাতে পারছে না। দু চোখে আবার ঘুম জড়িয়ে এলো। না, আর জেগে থাকতে পারছে না ইন্দিরা। কিছুক্ষণ পর আবার একটা শব্দ, কারো পায়ের আওয়াজ মনে হচ্ছে। আওয়াজটা নিচে সিঁড়ি বেয়ে ক্রমশ উপরে উঠে আসছে। ইন্দিরার তন্দ্রা কেটে গেল। গা ছমছমে একটা আওয়াজ। বাইরের দরজা কি ধনিরাম খুলে রেখে গেছে? শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল ইন্দিরার। সিঁড়ির মুখটায় দাঁড়াতেই দেখল, এ কি, অমলেন্দু একটা লণ্ঠন নিয়ে সোজা ছাদের দিকে চলে যাচ্ছে। অমলেন্দুকে দেখেই ইন্দিরা খুশিতে এগিয়ে গেল, কিন্তু অমলেন্দু তাকে যেন চিনতেই পারল না। ঝরঝর করে কাঁদতে থাকলো ইন্দিরা। পিছু নিল সে অমলেন্দুর। ছাদে গিয়ে দেখল ওই অন্ধকার রাতে অমলেন্দু একটা লাঠি নিয়ে চিলেকোটা ছাদের ওপর উঠে দাঁড়িয়ে আছে। না না, ওকে বুঝে সুঝিয়ে নামাতেই হবে। যদি পড়ে যায় তবে অবধারিত মৃত্যু। ইন্দিরা অমলেন্দুকে মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, অমলেন্দু, কোথায় চললে? নেমে এসো। জানি না কোথায় যাচ্ছি, অনেকটা চলে এসেছি, এখন আর নামা যাবে না। তার মানে? শুধু জানি আমাকে যেতে হবে বহুদূর, যেখানে আমার ভালোবাসার ঠিকানা। তোমার অর্ক তোমাকে না দেখতে পেলে ভেঙে পড়বে অমলেন্দু, তা তুমি জানো না? জানি, তবে ওকে বুঝিও তুমি। আমার যে উপায় নেই। সব কিছু বুঝিয়ে দিলেই হয় না। ও বড় হয়েছে, বিদেশে চাকরি করছে। ও আমাকে বুঝবে ইন্দু, ও আমার রক্ত। আর আমি তোমার কেউ নই, তাই কি আমার থেকে তুমি এভাবে পালিয়ে বেড়াচ্ছ? আমি কি কখনো তোমায় ভালোবাসিনি? তুমি আমায় ভালোবাসো, কিন্তু তুমি তো আমায় বুঝতে চাও না ইন্দু। আমাকেই বা কে বোঝে বলো? ইন্দিরা দেখল অমলেন্দু বেশ ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। অমলেন্দু, দয়া করে এবার নিচে নেমে এসো, আমার ভীষণ ভয় করছে। তুমি ওপরে উঠছো কেন এত রাতে? আমি ওকে তাড়াবো। কাকে? সেই শকুনটাকে। আজও সেটা এসে বসেছিল। বাড়িতে শকুন বসা ভালো নয়। আবার সেই এক কথা। ইন্দিরা একটা মই দাঁড় করিয়ে উপরে চিলেকোঠার ছাদে ওঠার চেষ্টা করলো। আস্তে আস্তে যখন কোনো মতে উঠে দাঁড়ালো, অমলেন্দুকে সে আর দেখতে পেল না। নিঃশ্বাসটা যেন আটকে আসছে। ইন্দিরার ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন মনে হয়। তড়াক করে বিছানা ছেড়ে উঠে বসল সে।
সুইচ অন করতেই ঘরের আলোটা জ্বলে উঠল এবার। কিন্তু অমলেন্দুর তো এখনো দেখা নেই। সে কোথায় গেল? এ খোঁজার কি আর শেষ হবে না কখনো? ইন্দিরা বারান্দায় উঁকি মারতেই দেখল অন্ধকারটা হালকা হয়ে এসেছে। ভোরের আলোটা একটু একটু করে ফুটে উঠছে। হঠাৎ তার মনে হলো বাড়ির একটা ঘর এখনো দেখা বাকি আছে তার। কি বোকা সে, ধনীরা মতো মনে করাতে পারতো, কিন্তু সে করায়নি। আসলে নিচে তলার এই ঘরটা সবার চোখের আড়ালে। এর দরজাটা সিঁড়ির একেবারে নিচে, অনেকটা চোর কুঠুরির মতো। মাথাটা টলছে, পা দুটো পাথরের মতো মেঝেতে বসে যেতে চাইছে। অবিন্যস্ত চুলগুলো মুখের উপর পড়ছে এলোমেলো হয়ে, চোখের নিচে কালির ছাপ। টলমলে পা নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো ইন্দিরা। সেদিন একটা ফোন গেল অর্কর কাছে, অপরিচিত কণ্ঠ। হ্যালো, কে বলছেন? অর্কবাবু নাকি? হ্যাঁ বলছি। হ্যাঁ, আপনি? আমি কলকাতা পুলিশের লালবাজার ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি। অর্ক চমকে উঠল। সে কি, কেন? আসলে আপনাদের বাড়ির ব্যাপার নিয়ে একটু কথা ছিল। একটা মিসিং ডায়েরি হয়েছে। উদ্বিগ্ন হয়ে ওঠে অর্ক। কি ব্যাপার বলুন তো, সব ঠিক আছে তো? আপনি কিছু জানেন না তাই তো? এরকমই কিছু আন্দাজ করেছিলাম। না মানে ঠিক বুঝলাম না। আপনি জানেন আপনার বাবা অমলেন্দু রায় বেশ কিছুদিন হলো মিসিং আছেন? কি বলছেন? কালকেই তো মায়ের সাথে কথা হলো আমার। না না, কিছু একটা ভুল হচ্ছে বোধহয়। মা তো আমায় কিছু বলেননি এ বিষয়ে। অফিসার প্লিজ সব খুলে বলুন আমায়, কি হয়েছে কি একটু বলবেন আমাকে? কলকাতা যাওয়ার আগে আমার এই সমস্ত জিনিসগুলো একটু জানা দরকার। প্লিজ একটু বলুন আপনি, বড় টেনশন হচ্ছে আমার। না না, আপনি বেশি টেনশন করবেন না। কলকাতায় চলে আসুন, এলেই কথা হবে। এয়ারপোর্টে আমি থাকবো। কিছু একটা করুন অফিসার প্লিজ। বাবাকে প্লিজ একটু খুঁজে বার করুন। কোথায় যেতে পারে একটু কিছু আন্দাজ? হ্যাঁ দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি, সেসব নিয়ে আপনি ভাববেন না। নজর রাখছি সব কিছুর ওপর। ঠিক আছে, রাখছি এখন। হ্যালো, বলছি থানায় ডায়েরিটা কি করেছেন? এক ভদ্রলোক করেছেন, আপনি চিনবেন না। উনি আপনার নম্বরটা দিলেন। আচ্ছা, রাখি। ফোন রেখে অর্কর কেমন কান্না পেল। বাবার মুখটা চোখের সামনে ভাসছে। বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কোথায় যেতে পারে বাবা? মা কেন বললো না? বাবা মিসিং হয়ে যাওয়ার কথাটা হয়তো ভেবেছে আমি বিদেশে থাকি, টেনশন করব, কাজের ক্ষতি হবে। মাথা চিরকাল আগলে আগলে রাখা একটা ব্যাপার। মা কেমন আছেন বাবাকে ছেড়ে? একা একা নিশ্চয়ই সামলাচ্ছেন সব। মামা কি জানে সব? নিশ্চয় জানে না, নিশ্চয় জানে না। জানলে আমায় খবর দিত নিশ্চয়ই। আমাকে এক্ষুনি একটা ফোন করা দরকার। অর্ক মামার নাম্বারে ডায়াল করলো।
বিধ্বস্ত ইন্দিরা চাবির গোছাটা নিয়ে নিচে নেমে এলো। সব চাবি দিয়ে চেষ্টা করেও কোনো একটা চাবিও লাগাতে পারল না। ঘরটা খুলতেই হবে, দেখতে হবে কি আছে ভেতরে। দরকার হলে তালাটা ভাঙতে হবে। ধনীরামি করতে পারতো তালা ভাঙার কাজটা, কিন্তু না, ওকে ডেকে লাভ নেই। ও একটা আস্ত একটা শয়তান। অমলেন্দুকে হয়তো ওই গায়েব করে রেখেছে। একটা হাতুড়ি দিয়ে সমানে তালাটার ওপর বাড়ি মারতে থাকলো ইন্দিরা। অদ্ভুত একটা পাশবিক শক্তি যেন শরীরে ভর করেছে। ঘটাঘট ঘটাঘট শব্দ হতে হতে তালাটা একসময় ফট করে ভেঙে গেল। দরজা খুলে ভেতরে ঢুকতেই ভক করে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। আর্ত চিৎকার করে উঠল ইন্দিরা। একই দেখছি আমি। না না না, এটা হতে পারে না। রক্ত মাখা পচা গলা শরীর নিয়ে মেঝেতে পড়ে আছে অমলেন্দু। তার পাশে আরো একটা দেহ, ওটা ধনীরামের। এ মিথ্যা, এ মিথ্যা। বলতে বলতে ইন্দিরা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে খেয়াল করলো কেউ একটা ওর ঘাড়ের কাছে হাত রেখেছে। চমকে উঠল ইন্দিরা। কে কে? পেছনে ফিরে দেখাতে দেখল অর্ক সেখানে দাঁড়িয়ে আছে। তার দু চোখ বেয়ে জলের ধারা, চোখে একরাশ কৌতূহল জমা হয়ে আছে। মা, কি হলো মা? কি করে হলো গো এসব? ও মা! ইন্দিরা ভয়ে অর্ককে আঁকড়ে জড়িয়ে ধরে বলল, আমি জানি না অর্ক, আমি সত্যি কিচ্ছু জানি না, বিশ্বাস কর। এই বলে দু হাতে মুখ ঢেকে কাঁদতে থাকে ইন্দিরা। পেছনে ইন্সপেক্টর বক্সি এসে গেছেন ততক্ষণে। রিভলভার তাক করে বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট ইন্দিরা দেবী। অর্ক অবাক হয়ে যায়, বলে, তার মানে কি বলছেন কি অফিসার? একদম ঠিক বলছি অর্কবাবু, আপনার মা সব জানেন। ইন্দিরা দেবী, আপনি সব জানেন, শুধু একটু মনে করার চেষ্টা করুন, আমাদের সাহায্য করুন প্লিজ। অর্ক মাকে জড়িয়ে ধরে। কোনো ভয় নেই মা, তুমি যা জানো বলো, সব বলো। ইন্দিরা অসহায় বাচ্চা মেয়ের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। মনে হলো অমলেন্দুর হাতটা এই সময় ধরে থাকতে পারলে ভালো হতো। অমলেন্দুই তো তাকে এতদিন আগলে রেখেছিল, বুঝতে দেয়নি কাউকে কোনো দিন। কি ভীষণ মানসিক বিকারে আক্রান্ত ছিল ইন্দিরা। এমনকি অর্ক পর্যন্ত কোনো দিন টের পায়নি। একটা ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর একটা সুন্দর ফুলের বাগান তৈরি করে ফেলেছিল অমলেন্দু। ছোটবেলায় একদিন বোনের সাথে ছাদে খেলতে খেলতে হঠাৎ মাথায় কি ভূত চাপলো ইন্দিরার। ছোট্ট বোনটাকে ছাদের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিল। বাঁচেনি বোনটা আর। মায়ের বুক চাপড়ে সে কি কান্না এখনো কানে বাজে, কষ্ট হয়, যন্ত্রণা হয় ভীষণ, চোখে জল আসে। কিন্তু কি বা করতে পারতো ছোট্ট ইন্দিরা? বোনটা এসে যে মা বাবার সব আদরের ভাগটা নিয়ে নিচ্ছিল। তারপর আরো এইরকম দুটো একটা ঘটনা, কিন্তু কেউ টের পায়নি কখনো। ইন্দিরা অপরাধের পর নিজেও ভুলে যেত সে কি করছে, তাই ভীষণ স্বাভাবিক থাকতো। বিয়ের পর অমলেন্দুকে সব খুলে বলেছিল একদিন। তারপর থেকে টানা চিকিৎসা চলেছে। 30 বছর ছাই চাপা ছিল সেই আগুন।
কিন্তু সেদিন ঝড়জলের রাতে অমলেন্দুর কাছে হঠাৎ রুদ্রমূর্তি নিয়ে দাঁড়ালো ইন্দিরা। বলল, তুমি মন্দিরের কাছে কেন যাও বলো তো আমাকে ফেলে? কিছু বুঝি না ভেবেছো? মন্দিরা, ও তো আমার ছাত্রী ইন্দু। রিসার্চের কাজে মাঝে মাঝে ওকে আসতে হয় আমার কাছে। তাতে কি হলো কি? কেন, তোমার পুরনো প্রেমিকা ছিল না ও? আমার থেকেও এখনো তোমার অনেক কাছের, তাই না? অনেক সুন্দরী, ওর অনেক কম বয়স, তাই না? আরে এইসব কি বলছো? এইসব কি উল্টোপাল্টা বলছো ইন্দু? মাথার পোকাটা কি আবার জেগে উঠেছে তোমার? অমলেন্দু ছাদে প্রথম দিনই সেই শকুনটাকে বসতে দেখে ভয় পেয়েছিল। মনে অজানা একটা আশঙ্কা সর্বদা ঘুরপাক খাচ্ছিল, যদি সেই পুরনো মানসিক রোগটা আবার ঘুরে ফিরে আসে। অমলেন্দু চিন্তায় থাকতো তখন। মনে মনে ভাবত, বাড়িতে শকুন বসা ভালো না, অশনি সংকেত বয়ে আনে। ইন্দিরার দাদা এলে তাকে আড়ালে সব খুলে বলেছিল অমলেন্দু, কিন্তু সময় বোধহয় আর পাওয়া গেল না। ডক্টর খাস্তগিরের আসার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল। ইন্দিরার চোখ মুখ দেখে ভালো বোধ হলো না অমলেন্দুর। কদিন ধরে কেমন কেমন লাগছে। সেদিন উন্মাদের মতো করতে লাগলো। মন্দিরাকে নিয়ে একটা অহেতুক অশান্তি শুরু করলো। ভীষণ হিংস্র হয়ে উঠল ইন্দিরা। অমলেন্দুর সঙ্গে তর্কাতর্কি করতে করতে হঠাৎ হাতের কাছে লোহার রডটা নিয়ে সোজা অমলেন্দুর মাথায় বাড়ি মেরে দিল। ফিনকি দিয়ে মেঝেতে রক্তের স্রোত বইল। ধনীরাম আওয়াজ পেয়ে উপরে উঠে এসেছিল, তাই ওকেও মরতে হলো। বাকি কাজটুকু সে সেরে ফেলেছিল নিপুণভাবে, কোনো চিহ্ন রাখেনি আর। তারপর স্নান সেরে সব ভুলে গেল আবার। ইন্দিরার স্বীকারোক্তি শেষ হলো। ঘরে তখন শ্মশানের নিস্তব্ধতা। দুটো লেডি কনস্টেবল এসে ইন্দিরাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যানে তুলল। ইন্দিরা অসহায়ের মতো অর্কের দিকে তাকিয়ে রইল। অফিসার বললেন, প্রথমে থানায় নিয়ে যাওয়া হবে, তারপর মানসিক হাসপাতালে। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর খাস্তগির জানালেন, ইন্দিরা দেবীর খুব তাড়াতাড়ি চিকিৎসার দরকার। উনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত, কিছুটা বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণও রয়েছে। বেশ কিছুদিন ধরেই অহেতুক সন্দেহ প্রবণতা, অবাস্তব চিন্তা ভাবনা, হ্যালুসিনেশনে ভুগছিলেন উনি। স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে এমন ধরনের বিশ্বাস সৃষ্টি হয় যার কোনো ভিত্তি নেই। রোগী কতগুলো অবাস্তব দৃশ্য দেখে এগুলোকে বাস্তব মনে করেন। রোগীর আবেগ, অনুভূতি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রোগের প্রকোপ বাড়লে অসঙ্গতিপূর্ণ কথা বলেন, গল্প বানানোর চেষ্টা করেন। ডক্টর খাস্তগির অর্ককে ডেকে আরো বললেন, এই রোগীরা কখনো কখনো খুব আক্রমণাত্মক হয়ে ওঠেন। তখন আশেপাশের লোকের প্রাণহানির আশঙ্কা পর্যন্ত থাকে, আর এক্ষেত্রেও সেটাই ঘটেছে। যাকে তিনি সব থেকে বেশি ভালোবেসেছিলেন তাকেই শেষ করে দিলেন। কালো প্রিজন ভ্যানটা অর্কের চোখের সামনে দিয়ে তার প্রাণের থেকে প্রিয় মাকে নিয়ে
সামনের রাস্তাটা দিয়ে কেমন হুশ করে মিলিয়ে গেল। অর্কের বুকের মধ্যে যেন কয়েক ডজন পাথর জমা হয়ে রইল। শরীর ভারী হয়ে এলো, বড় ক্লান্ত লাগছে তার। গাড়িতে উঠে ড্রাইভারকে সোজা হোটেলে যেতে বলল অর্ক। তারপর বাবার পোস্টমর্টেম রিপোর্ট পেলে সে যাবে ক্রিমেশন গ্রাউন্ডে। অর্ক একবার পেছন ঘুরে তাকিয়ে দেখল তার ফেলে আসা ছেলেবেলার বাড়িটাকে। বাগান দিয়ে ঘেরা, গেটের দুপাশে আকাশ ছোঁয়া ইউক্যালিপটাসের সারি। সব ফেলে অর্কের গাড়ি সামনের দিকে ছুটে চলেছে। ধীরে ধীরে বাড়িটা ক্রমশ ঝাপসা হয়ে দূরে সরে যাচ্ছে। আসলে কিছুই মনে হয় থাকে না চিরকাল। অতীতের মানুষজন, চেনা শৈশব, স্নেহ, মায়া, ভালোবাসা। মনে পড়ে ফেলে আসা রোদ্দুর আর রাতের তারাদের কথা। মনে পড়ে মায়ের ঘুম পাড়ানি গান। গাড়ি চলেছে সামনে। মায়ের কথা ভেবে বুকের ভেতরটা কেমন চিনচিনে ব্যথা শুরু হলো। চোখটা আবার ঝাপসা হয়ে এলো। পেছনে তাকিয়ে অর্কর মনে হলো নিঝুম বাড়িটার গেটের সামনে বাবা যেন এখনো দাঁড়িয়ে আছে। তারপর দূরে দূরে, অনেক দূরে চলে যাচ্ছে বাবা। হয়তো এবার মিলিয়ে যাবে। পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজলেও আর তাকে পাওয়া যাবে না। এতক্ষণ শুনছিলেন শাশ্বত সরকারের শকুন অবলম্বনে থ্রিলার গল্প রহস্যজনক নিখোঁজ। চরিত্রাভিনয়ে ছিলেন অর্পিতা, অজয়, অর্ণব, অরিন, শামীম, জয়দীপ, স্বপন এবং গল্পের সূত্রধর গার্গী। অনুষ্ঠান বিন্যাসে নীল, বেতার নাট্যরূপে অংশুলা, পোস্টারে শুভম, পরিকল্পনা ও পরিচালনায় অরিন। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য লেখককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই টিম বাঙালির আড্ডাঘরের পক্ষ থেকে।